হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর যে ভূগোল বই আমাদের পৃথিবী, এই বইটির পঞ্চম অধ্যায় স্থল জল বাতাস, এই অধ্যায়টির বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো তোমাদের বইয়ের যে তোমার পেজ নাম্বার 30-এ যে তোমার চ্যাপ্টারটি আছে স্থল জল বাতাস, এখানে স্থল জল বাতাস এই যে তিনটে কথা তোমার দেওয়া আছে, এটা কিন্তু পুরোপুরি কথাটা তোমার এখানে দেওয়া নেই। পুরোটা বুঝতে গেলে তোমাদের 37 নম্বর পাতাতে দেখো, পেজ নাম্বার 37-এ এসো। এখানে দেখো জল স্থল বাতাস, অর্থাৎ এখানে বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলকে বোঝাতে চেয়েছে। বুঝতে পেরেছো? আমাদের পৃথিবীতে মোট 4টে মণ্ডল আছে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল। বুঝতে পেরেছো? টোটাল এই 4টে মণ্ডল আছে। এই 4টে মণ্ডলের মধ্যে 3টে মণ্ডল সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আমি আজকের ভিডিওতে শুধু বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদের বলে রাখি, যদি কোনো একটা ডেফিনেশন জানতে চাই, যেমন ধরো বায়ুমণ্ডল কাকে বলে, আমরা কিন্তু এটার ডেফিনেশন এইভাবে দিতে পারি যে ধরো এই বায়ুমণ্ডলের ডেফিনেশন চেয়েছে, তাহলে বলতে পারি যে পৃথিবীর বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরে বায়ুর অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে একত্রে বায়ুমণ্ডল বলে। আবার যদি বায়ুমণ্ডলের সংজ্ঞা জানতে চাই যে বায়ুমণ্ডল কাকে বলে, একই রকমভাবে আমরা বলতে পারি বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডলের পৃথিবীর বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডলের সমস্ত স্তরে যে জলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে একত্রে বায়ুমণ্ডল বলে। একই রকমভাবে আমরা শিলামণ্ডল, জীবমণ্ডলের ডেফিনেশনটাও কিন্তু দিতে পারি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে দেখো বায়ুমণ্ডল, প্রথমেই এখানে বায়ুমণ্ডল তোমাদের হেডিং কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু এখানে বায়ুমণ্ডল ধরে কিন্তু এখানে শুরু করা হয়েছে। তাহলে দেখো প্রথমে কথাটা কি বলেছে, যে আমাদের মাথার উপরে আকাশ নামের ছাদটা কত উঁচুতে আছে, কি রকম, কি দিয়ে তৈরি, কেনই বা দিনের বেলায় নীল আর রাতের বেলা কালো হয়ে যায়, এই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবার তার উত্তরটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো আমাদের পৃথিবীতে এই যে বায়ুমণ্ডল, আমরা বায়ুমণ্ডল সম্পর্কে এবার আলোচনা করছি। তো পৃথিবীতে এই যে বায়ুমণ্ডল হয়েছে, এই বায়ুমণ্ডলটা কিভাবে সৃষ্টি হলো এটা কিন্তু আমাদের প্রথমে জেনে রাখা দরকার। তাহলে বায়ুমণ্ডল যে সৃষ্টির ইতিহাস আছে সেটা দেখো কীরকম। আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী হচ্ছে সূর্যের একটা বিচ্ছিন্ন অংশ। তাহলে সূর্য যেমন এখন বর্তমানে জ্বলন্ত গ্যাসীয় একটা অগ্নিপিণ্ড, একই রকমভাবে সৌরজগতের যে গ্রহগুলো আছে প্রত্যেকেই কিন্তু একসময় জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ডই ছিল। পৃথিবী যেহেতু সেরকম একটা সৌরজগতের গ্রহগুলির অংশ, পৃথিবীরও কিন্তু রূপ এরকমই ছিল। তো যখন এই জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড থেকে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় কিছু গ্যাস এবং জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসমান অবস্থায় থাকতে শুরু করে এবং ক্রমাগত সেটা বায়ুমণ্ডলে পরিণত হয়। তাহলে এরকম করেই কিন্তু পৃথিবীতে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে এবং প্রাণের অস্তিত্ব হয়েছে। এবং এই বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, যদিও তার 99 ভাগ ট্রপোস্ফিয়ার, অর্থাৎ 0 থেকে 17 থেকে 20 কিলোমিটার বা 25 কিলোমিটারের মধ্যেই কিন্তু বিদ্যমান আছে। বাকি 1% তোমার ওই 10,000 কিলোমিটার পর্যন্ত আছে, অর্থাৎ 0 থেকে তোমার 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে বেশিরভাগ বায়ুমণ্ডলটাই কিন্তু বিদ্যমান। এবার দেখো এখানে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে জানতে গেলে দেখো এখানে একটা কথা দিয়েছে, বলছে জানতে ইচ্ছে করে তাহলে রকেটে করে পাড়ি দেওয়া যাক। তাহলে রকেট জিনিসটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে রকেট কি বলতো, আমরা রকেট দেখেছি কোথায়, যখন কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। দেখবে পৃথিবীতে যখন চন্দ্রযান বা কোনো মহাকাশযান যখন উৎক্ষেপণ করা হচ্ছে তখন কিন্তু রকেটের ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে রকেটটা কি। তাহলে রকেট হচ্ছে কি বলতো, মহাকাশে পৌঁছানোর একটা যানবাহন। আমরা যেমন ধরো স্থলভাগে যাতায়াতের জন্য ট্রেন, বাস, এই সমস্ত ব্যবহার করি, পণ্য নিয়ে যাওয়ার জন্য ট্রাক ব্যবহার করি। হ্যাঁ, আমরা জলে যাওয়ার জন্য ধরো জলজাহাজ, লঞ্চ, বোট, এই সমস্তগুলো ব্যবহার করি। ঠিক একই রকমভাবে আমরা যদি ধরো মহাকাশে যেতে চাই, মহাকাশ কোনটাকে বলছে, যেখানে কিন্তু কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। বুঝতে পেরেছো? আমরা আকাশের মধ্যে যেতে গেলে সেখানে বিমান, জেট বিমান এগুলো ব্যবহার করছি, ওগুলো কিন্তু আকাশের মধ্যে থাকছে, কেননা ওখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। কিন্তু মহাকাশে পৌঁছানো মানে কি বলতো, সেখানে কিন্তু আর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। যার জন্য এই যখন কোনো কৃত্রিম উপগ্রহ বা কোনো ব্যবহার মানে মহাকাশে উৎক্ষেপণ করা হয় তখন কিন্তু কি বলতো, এই রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। ফলে কি হয়, ওটাকে মহাকাশে পৌঁছে দেওয়ার পরে সেটা কিন্তু নিজে নিজেই পৃথিবীর উপরে থেকে যায়, যেহেতু সেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এবং কোনো মানুষ যদি সেখানে যায় তাহলে তার কিন্তু নিচে নামার সময় কিন্তু অন্য একটা যান ব্যবহার করা হয়। মহাকাশে এই রকেটে করে মহাকাশে যাওয়া যায় কিন্তু ফিরে আসা কিন্তু যায় না। যখন ফিরে আসা হয় তখন স্পেস শাটেল
একটা তোমার যন্ত্র আছে যেটা সম্পর্কে আমি আলোচনা করছি, সেটা দিয়ে কিন্তু মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা হয়। ঠিক আছে, তো এখানে দেখো রকেট জিনিসটা কী তাহলে বলছে, রকেট হচ্ছে মহাকাশে পৌঁছানোর যানবাহন বা উৎক্ষেপণ যান যা নিজের জ্বালানির শক্তিতে পৃথিবীর মাধ্যাকর্ষণ অতিক্রম করে মহাকাশে যেতে সক্ষম। বুঝতে পেরেছ? এবার দেখো পরের যে এখানে যে তুমি প্রশ্নটা দিয়েছে যে রকেটের দ্বারা আকাশে উঠে গেলে তোমার কেমন অনুভূতি হবে। তাহলে দেখো আমরা প্রত্যেকে পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে থাকলে কেমন লাগে আমরা একে অপরে জানি। কিন্তু যদি ধরো কখনো তোমাকে মনে বলা হলো যে তুমি যদি মহাকাশে যাও তাহলে তোমার অনুভূতি কীরকম হবে, যদিও আমাদের পক্ষে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব হয়নি, তোমার পক্ষেও ভবিষ্যতে হবে কিনা জানি না। কিন্তু যদি ধরো আমরা এটা ভেবেই নিই যে পৃথিবী থেকে আমরা মহাকাশে রকেটে করে যাচ্ছি, তো সেই গেলে পরে তোমার কীরকম অনুভূতি হবে। তাহলে এখানে প্রথম যে কথাটা হচ্ছে রকেট কথাটা কেন বলা হলো, দেখো রকেট হচ্ছে এমন একটা যান যেটা কিন্তু বায়ুমণ্ডলের প্রতিটা স্তর অতিক্রম করে মহাকাশে যাচ্ছে, যার জন্য এখানে রকেটের কথা বলা হয়েছে। এখানে তোমাকে প্লেনের কথা বলা হয়নি, এখানে তোমাকে জেট প্লেনের কথা বলা হয়নি, এখানে যে ধরো আকাশে যাওয়ার যে অন্যান্য যানগুলো আছে তাদের কথা কেন বলা হয়নি। তার কারণ হচ্ছে রকেট হচ্ছে এমন একটা যন্ত্র যেটা পুরো বায়ুমণ্ডলকে মানে 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তর আছে সেটাকে অতিক্রম মানে তোমার সেইটা পর্যন্ত মানে পৃথিবীর অনেকটা উচ্চতা পর্যন্ত অতিক্রম করে। 10,000 কিলোমিটার বেরিয়ে কিন্তু যায় না, যাই হোক মহাকাশের যে মাধ্যাকর্ষণ শক্তি সেখান থেকে কিন্তু বেরিয়ে উপরের দিকে ম্যাক্সিমাম পর্যন্ত যায়। তো যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে দেখো কী অনুভূতি হবে। প্রথমে কি বলছে, প্রবল শব্দে রকেট যাত্রা শুরু করলো। তাহলে প্রথমেই যখন সে উপরের দিকে উঠে যায় রকেট, তখন কি হয়, প্রচণ্ড শব্দ হয়। জানালার বাইরে পৃথিবীটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। তাহলে আমরা যেমন বাসের যদি জানলার দিকে তাকাই তাহলে কি হয়, সমস্ত জিনিস পিছনের দিকে চলে যায়, বাসটা এগিয়ে যাচ্ছে, এটা যেমন অনুভূতি হয়, ঠিক তেমনি আমরা যদি রকেটের জানলা দিয়ে বাইরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পৃথিবীটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। তার কারণ রকেটটা উপরের দিকে উঠছে, দেওয়ালে টাঙানো যন্ত্রের কাঁটা উচ্চতা মাপছে। তাহলে রকেটে প্লেনে কি হয় জানো তো, একটা যন্ত্র লাগানো থাকে অল্টিমিটার, যেটা কি হয় অল্টিটিউড অর্থাৎ উচ্চতাটা কিন্তু তোমার দেখানো হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে আমরা উঠেছি সেটা বায়ু চাপের সঙ্গে সম্পর্ক রেখে সেই উচ্চতাটা কিন্তু সে দেখাতে পারে। প্রথমে 1 কিলোমিটার উপরে দেখাচ্ছে, 2 কিলোমিটার উপরে দেখাচ্ছে, এই বুঝি মেঘের গায়ে ধাক্কা লেগে যাবে। তাহলে আমরা যেমন ধরো উপরের দিকে তাকালে বাড়ির ভিতরে যেমন ছাদকে দেখতে পাই, আকাশের দিকে তাকালে কিন্তু একটা নীল রঙের আকাশে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আমাদের মনে ধারণা জন্মাতে পারে যে আমরা যদি উপরে যাই তাহলে ঠিক যেমন আমাদের বাড়ির উপরে যদি উঠি তাহলে এক সময় মাথাতে ছাদটা স্পর্শ করে, তাহলে কি নীল আকাশটাও আমাদেরকে স্পর্শ করবে। দেখো তাহলে কি বলছে, তাই কি করে, তাহলে কি বলছে দেখো, ধাক্কা লাগে, চারিদিকে তুলোর মতো মেঘ। তাহলে যত আমরা উপরে যাচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে, প্রথমে ওই নীল আকাশের মধ্যে তুলোর মতো মেঘগুলোকে দেখতে পাচ্ছি, তারই ফাঁক দিয়ে নিচে দেখা যাচ্ছে ছোট ছোট বাক্সের মতো ঘর বাড়ি। তাহলে যেখানে মেঘ আছে সেখানে সাদা, সেখানে কিছু দেখতে পাচ্ছি না, আর তার ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছে, ছোট ছোট মানে ঘর বাড়িগুলো। যত আমরা উপরে যাচ্ছি তত কিন্তু সেগুলো ছোট হতে 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 একসময় সেটা অদৃশ্য হয়ে যাবে। আরও উপরে এখন উচ্চতা 10 কিলোমিটার। তাহলে যখন আমরা 1, 2, 3, 4 করে উপরের দিকে যখন 10 কিলোমিটার উঠছি তখন কি হচ্ছে, আর ঘর বাড়ি বন জঙ্গল কিছুই আর স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত 1, 2, 3, 4 পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত আমরা তোমার ঘর বাড়িগুলোকে ছোট ছোট দেখতে পাচ্ছিলাম। তারপরে মেঘের ফাঁকে ফাঁকে ঘর বাড়ি। তারপরে যখন আরেকটু 10 কিলোমিটার উপরে উঠে গেলাম তখন কিন্তু আর ঘর জঙ্গল বন জঙ্গল কিছুই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র মেঘ দেখতে পাচ্ছি। মেঘের স্তর এখন অনেক নিচে। তাহলে 10 কিলোমিটারের উপরে যখন উঠে যাচ্ছি তখন কি হচ্ছে, আর কিন্তু মেঘ দেখা যাচ্ছে না, মেঘেরও উপরে আমরা উঠে গেছি। আর মাথার উপরে আকাশটা এখন ঝকঝকে নীল। তাহলে উপরের আকাশটা কি হচ্ছে, ঝকঝকে নীল। তাহলে এই যে তোমার নীল আকাশ, এটা তোমার আমাদের মোটামুটি 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত দেখা যায়, অর্থাৎ যতদূর পর্যন্ত ট্রপোস্ফিয়ার স্তর বিদ্যমান। এবার হয়তো ছাদটা একেবারে কাছাকাছি চলে আসবে। অতএব যখনই আমরা 10 থেকে 15 কিলোমিটার 20 কিলোমিটার পৌঁছে গেলাম তখন মনে হবে যে ছাদটা তোমার মানে এবারে ঠেকে যাবে। কিন্তু একই কাণ্ড, ঘন নীল আকাশটা এখন গাঢ় বেগুনি। তাহলে যখনই আমরা ট্রপোস্ফিয়ার স্তর থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে ঢুকে গেলাম, অর্থাৎ 20 কিলোমিটার উচ্চতা অতিক্রম করে যখন আমরা 20 ওপরে উঠে গেলাম তখন কি হচ্ছে, ঘন নীল বেগুনি আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কোন স্তর, এটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এবং এখানে কি হয় জানো তো, অতি বেগুনি রশ্মি যে তোমার ওজোন গ্যাস থাকে, এই ওজোন গ্যাসের জন্য এইখানটা তোমার কি হয়, বেগুনি কালার দেখতে পাওয়া যায়। বুঝতে পারছো? এখন উচ্চতা 80 কিলোমিটার। তাহলে যখন আমরা তোমার ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে যখন আমরা এটাকে গাঢ় বেগুনি দেখলাম, এরপরে যখন আরও উপরে অর্থাৎ মেসোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার স্তরে তোমার উচ্চতা যখন 80 কিলোমিটার, তখন আমরা কি দেখব, আকাশ কিন্তু প্রায় মিশমিশে কালো, অর্থাৎ রাতের বেলায় যেমন মিশমিশে কালো হয় সেমনি তোমার মিশমিশে কালো, ঠিক যেন রাতের আকাশ। তাহলে দিনের বেলাতেও যদি আমরা উপরের দিকে এই 80 কিলোমিটার উপরে উঠি, তাহলে কিন্তু এই মিশমিশে রাতের মতো আকাশে কিন্তু দেখতে পাবো। অথচ আকাশে যে একদিকে সূর্য আর সূর্যের পাশে চাঁদ এবং তারা, তাহলে যখনই আমরা পৃথিবী থেকে অনেক উপরে 80 কিলোমিটার উপরে উঠে যাচ্ছি, তখন পৃথিবী থেকে তাকালে কি দেখতে পাচ্ছি গো, ঠিক যেন আমরা ওই দিন রাত্রির পরীক্ষা করার সময় যেমন ধরো মাঝখানে গ্লোবটা রেখে একদিকে টর্চ রেখে দেখি যে পৃথিবীর একদিকে আলো পাচ্ছে, সেই দিকটা দিন, অপর দিকে অন্ধকার, ওই জিনিসটা কিন্তু আমরা 80 কিলোমিটার উপরে যদি উঠে যাই, তাহলে কিন্তু আমরা সরাসরি দেখতে পাবো যে যেদিকে সূর্য আছে সেই দিকটা পৃথিবীর দিন বা আলোকিত অংশ বা নীল অংশটা দেখা যাচ্ছে, আর তার অপোজিটে যেখানে সূর্য নেই সেখানটা কিন্তু অন্ধকার, বুঝতে পেরেছো? আর তার চারপাশে কিন্তু পুরোটাই অন্ধকার, অর্থাৎ এই যে কালো অংশটা, এই কালোটাই হচ্ছে বাস্তব। এবং এই কালো অংশের যেদিকে সূর্য আছে সেই দিকটাতে তোমার ঝকঝকে এবং নীল দেখা যাচ্ছে, আর অপোজিট দিকটা কি হচ্ছে, যেখানে তোমার সূর্য নেই সেদিকটা কিন্তু কালোই দেখা যাচ্ছে। এবং সর্বাঙ্গীনভাবে কি দেখা যাচ্ছে, যে পুরো জিনিসটাই কিন্তু কালো, তার মধ্যে পৃথিবী একটা নীল গ্রহের মতো, যার একদিকটা আছে নীল, অপর দিকটা হচ্ছে কালো, অর্থাৎ কোনো কালার সেখানে নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার রাতের আকাশ যেন, অথচ একদিকে সূর্য আর তার পাশে চাঁদাও তারাও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই হলো আমাদের অভিজ্ঞতা, আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাবো। এবার দেখো, রকেটে করে আমরা মহাকাশে যাওয়া যায়, কিন্তু ফিরে আসার জন্য রকেট ব্যবহার করা হয় না, বুঝতে পেরেছো? তাহলে রকেটে করে পৌঁছে তো গেলে, কিন্তু যদি ফিরে আসা হয় তখন কি আবার রকেটে করে আসবো? যেমন আমরা বাসে করে কোনো জায়গা গেলে আবার ফিরে আসার সময় বাস বা ট্রেন করে চলে আসি, কিন্তু এক্ষেত্রে কি হয়, তা কিন্তু হয় না। রকেটে করে যাওয়া যায় কিন্তু ফিরে আসা কিন্তু যায় না। তার কারণ হচ্ছে তার মধ্যে যে জ্বালানিগুলো থাকে সেগুলো কিন্তু ওই ওয়ান টাইমই কিন্তু গিয়ে পরে শেষ হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে ফিরে আসার জন্য কি করতে হবে, স্পেস শাটেল বলে একটা তোমার যান তৈরি করা হয়, যেটা সম্পর্কে তোমরা বইয়ের শেষে জানতে পারবে, স্পেস স্যুট, স্পেস শাটেল কি। তো স্পেস শাটেলটা কি হয়, মহাকাশযান ব্যবহৃত হয় যা বায়ুমণ্ডল প্রবেশ করে প্যারাশুট বা বিশেষ অবতরণ পদ্ধতির দ্বারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। অর্থাৎ যখনই সে নিচের দিকে নামছে তখনই কিন্তু ওই বায়ুমণ্ডলের মধ্যে প্যারাশুটটা খুলে যায় এবং প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে সেটা পৃথিবীতে অবতরণ করে। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, জলাশয়ে অবতরণ করে, বুঝতে পেরেছো? তার কারণ কোনখানে যে অবতরণ করবে সেটা তো ঠিক করে বোঝা যায় না। বায়ুর যে বেগ, সেই বেগের সঙ্গে উঠতে 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 ধীরে ধীরে সেটা অবতরণ করে, বুঝতে পেরেছো? এবার যদি ধরো আমরা কোনো একটা জায়গাতে জঙ্গলে মঙ্গলে নেমে যাই, তখন কিন্তু সেই জায়গা থেকে অ্যাক্সেস করতে অসুবিধা হবে, যার জন্য কি হয়, আমাদের ওই জলাশয়ে বা সমুদ্রেই কিন্তু বেশিরভাগ সময় এটা কিন্তু নিচের দিকে নামে। আমাদের যে ভারতবর্ষের যে তোমার অন্ধ্রপ্রদেশে যে শ্রীহরিকোটা আছে, সেখানে কি হচ্ছে, যে সমুদ্রের যে স্তরটা, অর্থাৎ পূর্ব দিকে, পৃথিবী ধরো পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, তাহলে পূর্ব দিকে যে সমুদ্রের বিস্তারটা সব থেকে বেশি অন্ধ্রপ্রদেশের ওইখানে শ্রীহরিকোটার ওখানটাতে, যার জন্য তোমার ওইখানে কিন্তু ওই সমুদ্রের ওখানে কিন্তু অবতরণ করানো হয়। তাহলে এই গেল তোমার আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা, যে যদি আমরা রকেটে করে বায়ুমণ্ডলের দিকে যাই তাহলে আমাদের কীরকম তোমার অনুভূতি হবে। এবার দেখো কি ঘটলো, নীল আকাশটা কোথায় গেল, মাথার ওপরে আশেপাশে কোথাও নেই, অথচ নিচে, আশ্চর্য, নীল আকাশটা পায়ের নিচে, আর পৃথিবীটা একটা ঝকঝকে নীল সাদা গোলকের মতো ভাসছে, চারিদিকে কালো আকাশ। তাহলে এই গেল তোমার কথা। এরপর দেখো কি বলছে, নীল আকাশটার ওপারে কালো আকাশটা সবসময়ই আছে, বুঝতে পারছো? তাহলে কালো যে অংশটা আছে সেটা কিন্তু পৃথিবীর চারিদিকের পার্মানেন্ট একটা অবস্থা, ঠিক আছে? যেটুকু আমরা নীল বা সাদা দেখতে পাচ্ছি সেটা সূর্যের আলোর জন্যই কিন্তু আমরা সাময়িকভাবে বা দিনের বেলাতে দেখতে পাই। হ্যাঁ, তোমার দিনের বেলা নীল আকাশটা তাকে আড়াল করে রাখে, তাহলে ওই কালো অংশটা কিন্তু দিনের বেলাতে আড়াল করে রাখে। আসলে নীল আকাশটা তোমার হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর। তাহলে যে অংশটুকু আমরা নীল দেখতে পাচ্ছি সূর্যের আলোর জন্য, সেটা কি, ওই তোমার আকাশটা, ওই নীল আকাশটা হচ্ছে তোমার পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন আলোটা যায়, সূর্যের আলোটা, তখন কিন্তু সেটা বিচ্ছুরিত হয়, যার জন্য সেটাকে নীল দেখা যাচ্ছে, যেহেতু নীল কালারের বিচ্ছুরণটা সব থেকে বেশি, বুঝতে পেরেছো? বাতাসে প্রচুর ধুলোকণা, জলের কণা ভেসে বেড়ায়, দিনের বেলায় এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেঙে যায়। এদের মধ্যে নীল রঙটা সব থেকে বেশি আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়।
তাহলে এই হচ্ছে তোমার আকাশকে নীল দেখানোর কারণ। তাহলে এটা গেল একটা কারণ। আর আরও একটা তোমার যেটা হচ্ছে আকাশকে এই কারণে কিন্তু নীল দেখায়। আবার একটা প্রশ্ন দেখবে আসে যখন আমরা বায়ুমণ্ডল সম্পর্কে পড়ব যে পৃথিবীকে নীল গ্রহ বলে কেন, তার ব্যাখ্যাটা কিন্তু হবে আবার জলাশয়ের জন্য, বুঝতে পেরেছো? তখন কিন্তু বায়ুমণ্ডলের জন্য হবে না। তাহলে আমরা আকাশকে নীল দেখছি কেন, এখানে প্রশ্নটা হবে আমরা আকাশকে নীল দেখতে পাই কেন। তাহলে আমরা আকাশকে নীল দেখতে পাই তার কারণ হচ্ছে বাতাসে প্রচুর ধুলোকণা জলের ভেসে বেড়ায়, দিনের বেলা এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেসে যায় এবং এর মধ্যে নীল রঙটা সবথেকে বেশি আকাশে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা প্রশ্ন করতে পারি যে আকাশকে নীল দেখায় কেন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমার উত্তরটা কিন্তু এটাই হবে, বুঝতে পেরেছো? এরপরে দেখো আমাদের যেটা আছে বায়ুমণ্ডল কাকে বলে। আমাদের যদি বলা হয় বায়ুমণ্ডল কাকে বলে, যদিও একটা ডেফিনেশন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম যে পৃথিবীর শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডলে যে সমস্ত স্তরে বায়ুর অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে একত্রে তোমার বায়ুমণ্ডল বলে। কিন্তু তোমরা দেখো বইয়ে কিন্তু ওই কথাটাই লেখা থাকবে যে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হচ্ছে বায়ুমণ্ডল, এটাও কিন্তু তোমরা লিখতে পারো। পৃথিবী সৃষ্টির সময় কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে আটকে পড়ে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব থাকলেও 97% বাতাসই ভূপৃষ্ঠ থেকে 27 কিলোমিটারের মধ্যে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু থাকছে। বায়ুমণ্ডলের যখন আমরা স্তর বিন্যাস করব উষ্ণতার ভিত্তিতে, তখন ট্রপোস্ফিয়ার বলে যে স্তরটা আছে সেটা কিন্তু 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর স্ট্র্যাটোস্ফিয়ারটা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু বা স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথমের দিকের মধ্যেই 27 কিলোমিটারের মধ্যেই কিন্তু দেখো 97% মানে যে বাতাসের অস্তিত্ব কিন্তু রয়েছে। ঠিক আছে, এবারে দেখো এখানে বায়ুমণ্ডলে কি কি উপাদান আছে। বায়ুমণ্ডল দেখো অনেকগুলো উপাদান, 3টে উপাদানে কিন্তু গঠিত। একটা হচ্ছে কঠিন, একটা তরল এবং গ্যাসীয়। বায়ুমণ্ডলের উপাদানগুলো আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি। এখানে দেখো তারপরে যেটা দেওয়া আছে উপাদান বলছে বেশিরভাগটাই নাইট্রোজেন গ্যাস। তাহলে গ্যাসীয় উপাদানের মধ্যে বেশিরভাগটাই কি আছে, নাইট্রোজেন গ্যাস আছে, যার পরিমাণ হচ্ছে তোমার 78%, অর্থাৎ টোটাল গ্যাসীয় উপাদানের 78% থাকছে নাইট্রোজেন। আর কি থাকছে, অক্সিজেন থাকছে 21%। তাহলে 78 + 21 কত হয়, 99%, বুঝতে পারছো? তাহলে বায়ুমণ্ডলের যে টোটাল ভলিউম আমাদের পৃথিবীর, তার কিন্তু 99% দখল করে আছে নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে 21%। আর বাকি যে গ্যাসগুলো আছে যেমন আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এগুলো সবাই কিন্তু দখল করে আছে বাকি মাত্র 1%, বুঝতে পেরেছো? তাহলে যদি তোমাদের বলে যে বায়ুমণ্ডলের উপাদানগুলি কী কী, দেখো বায়ুমণ্ডলের উপাদানগুলিকে কিন্তু তোমরা 3টে ভাগে ভাগ করে আলোচনা করবে, তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়, বুঝতে পেরেছো? তাহলে কঠিন উপাদান কী কী আছে, কঠিন উপাদান আছে দেখো সূক্ষ্ম ধূলিকণা, ছাই, ভস্ম, কার্বন কণা, লবণ কণা, উল্কার ধ্বংসাবশেষ প্রভৃতি বায়ুমণ্ডলে ধূলিকণা রূপে অবস্থান করে। তাহলে এটা হচ্ছে তোমার কঠিন উপাদান, বুঝতে পেরেছো? এবার তরল কি আছে, তরল আছে দেখো জলীয় বাষ্প। বলছে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে অবস্থান করে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 0.5 থেকে 4.0%। জলীয় বাষ্পের 90% বায়ুমণ্ডলের 6 কিলোমিটারের মধ্যে কেন্দ্রীভূত থাকে। আর গ্যাসীয় উপাদান কি আছে দেখো, গ্যাসীয় উপাদান সম্পর্কে আমরা আলোচনা করলাম। নাইট্রোজেন আর অক্সিজেন 99%, আর বাকিগুলো 1%-এর মধ্যে আছে। তো গ্যাসীয় উপাদান 2 প্রকার, একটা হচ্ছে সক্রিয় গ্যাসীয় উপাদান, তার মধ্যে আছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, ওজোন প্রভৃতি। আর নিষ্ক্রিয় গ্যাসীয় উপাদান সেগুলো হচ্ছে আর্গন, নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন, জেনন, ক্রিপ্টন প্রভৃতি। গ্যাসীয় উপাদানের মধ্যে কেবলমাত্র অক্সিজেন, নাইট্রোজেন 99% দখল করে নিয়েছে। দেখো ওই কথাটাই কিন্তু এখানে বলেছে। তাহলে এই গেল তোমার আমাদের বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে ধারণা। এবার দেখো আমাদের যেটা করতে হবে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জানতে হবে। আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোকে উষ্ণতার ভিত্তিতে কী কী ভাগে আমরা বিভক্ত করতে পারি সেটা সম্পর্কে প্রথমে দেখো বইয়ের মধ্যে কী আছে আমি সেটা আলোচনা করে দিই। দেখো ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত, এটা তোমরা 20 লিখতে পারো, ঠিক আছে? বই বিশেষে কিন্তু কোথাও 20 থাকে, কোথাও 22 থাকে, এখানে 16 আছে, তো তোমরা 16ও লিখতে পারো বা 20ও লিখতে পারো। পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই বায়ুস্তরে ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার তোমার রকমফের কিন্তু দেখা যায়, রকমফের দেখা যায়, মানে বিভিন্ন রকমের আবহাওয়া দেখা যায়। ট্রপোস্ফিয়ারে যত উচ্চতায় ওঠা যায় তাপমাত্রা তত কমে। তাহলে ট্রপোস্ফিয়ারের কী বৈশিষ্ট্যটা কি, যত আমরা উপরের দিকে যাব তত কিন্তু তাপমাত্রাটা কমবে। এবং তার হার কি, তার হার হচ্ছে প্রতি কিলোমিটারে
ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা 6.4 করবে, 6.5 লেখা আছে কিন্তু আমার মনে হয় 6.4ই হবে, ঠিক আছে। তাপমাত্রা কমে, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বা তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে যে তাপমাত্রা কমে সেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার। তাই এটা গেল ট্রপোস্ফিয়ার। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর কোনটাকে বলছে? স্ট্র্যাটোস্ফিয়ার দেখো 50 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ার এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছুই কিন্তু হয় না। জেট প্লেনগুলো এই স্তরে শান্ত স্তর দিয়ে চলাচল করে, তাই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু যত উচ্চতা বাড়ছে তত কিন্তু কি হচ্ছে, তাপমাত্রাটা বাড়ছে, যেটা কিন্তু ট্রপোস্ফিয়ারে কমতো 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটার হারে। কিন্তু এখানে কি হচ্ছে, উচ্চতাটা কিন্তু তোমার বাড়ছে, তার কারণ সূর্যের আলোর জন্য, বুঝতে পেরেছো। আর এই স্তরটা যেহেতু শান্ত, তাই আমাদের যে প্লেন বা জেট প্লেন হয়, আমরা যেটা দিয়ে তোমার আকাশে দিয়ে যাওয়া আসা করি, সেগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়েই, ট্রপোস্ফিয়ারের শেষে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথমে ওই যে তোমার ট্রানজেকশন জোনটা আছে যেখানে শান্ত অবস্থা বিরাজ করে, সেই স্তরটার মধ্য দিয়েই কিন্তু যাওয়া আসা করে বিমান এবং জেট বিমান দুটোই। বিমান এবং জেট বিমানের পার্থক্য হচ্ছে, বিমান তোমার পাখা ঘুরিয়ে চলে, অন্যদিকে জেট বিমান তোমার ইঞ্জিনের বিক্রিয়ার সাহায্যে চলে। বিমানের গতি কম, জেটের বিমানের গতি কিন্তু বেশি। বিমান কম উচ্চতায় ওড়ে, অন্যদিকে জেট বিমান কিন্তু বেশি উচ্চতায় ওড়ে। কিন্তু কি দুটোই কিন্তু ওই তোমার ওই ট্রপোস্ফিয়ারের শেষ এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝামাঝি কিন্তু তোমার ওড়াউড়ি করে। বিমানের জ্বালানি খরচ কম, আবার জেটের বেশি। বিমান স্বল্প দূরত্বের মধ্যে যায়, জেট বিমান কিন্তু বেশি দূরত্বের মধ্যে যায়। বিমানের শব্দ কম, জেটের শব্দ বেশি। এবং বর্তমানে আমরা যে যাওয়া আসা করার জন্য যে তোমার ফ্লাইট ব্যবহার করি, সেগুলো কিন্তু সবই বেশিরভাগই কিন্তু জেট বিমান, বুঝতে পেরেছো। বিমান কিন্তু খুব ছোট ছোট জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো। তাহলে এই গেল তোমার স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে ধারণা, ঠিক আছে। এরপরে দেখো মেসোস্ফিয়ার সম্পর্কে কি আছে, দেখো বলছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার। এই স্তরে কি হয়, এখানে দেখো আকাশ কি হয়, কালো, বুঝতে পেরেছো। তাহলে ট্রপোস্ফিয়ারে তোমার নীল, স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে বেগুনি। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে যখন মেসোস্ফিয়ার স্তরে ঢুকে যাচ্ছি, তখন কিন্তু এবারে মিশমিশে কালো একদম পুরো শেষ পর্যন্ত, ঠিক আছে। সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। তাহলে দেখো ট্রপোস্ফিয়ারে তোমার কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, আবার মেসোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রা কমতে থাকছে। এরপরে 300 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার স্তর, এখানে বাতাস প্রায় নেই, এখানে আকাশকে কালো দেখায়। এই স্তরের আরেক নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু বেতার তরঙ্গ তোমার প্রতিফলিত হয়। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাহলে তাপমাত্রাটা কিন্তু দ্রুত হারে এবারে বাড়তে থাকছে। এই তরঙ্গ থেকে, এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। তাহলে দেখো এই যে তোমার থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার যে স্তরটা আছে, এই স্তরের মধ্য দিয়ে কিন্তু তোমার ওই বেতার তরঙ্গ যেগুলো আছে সেগুলো কিন্তু প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসছে। এবং আমাদের মধ্যে যে টেলিযোগাযোগ বলো বা টিভির মধ্যে যে স্যাটেলাইট যোগাযোগ বলো বা রেডিওর যে আমরা শুনতে পাই, এগুলো সবই কিন্তু এই আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে কিন্তু আসছে। তারপরে দেখো যেটা আছে বলছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে সীমাহীন আকাশ, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে কিন্তু থাকে। অর্থাৎ আমাদের যে মহাকাশ স্টেশন আছে, যেখানে তোমার মহাকাশ যান পাঠানো হয় ওই রকেটের সাহায্যে, সেটা কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরেই কিন্তু থাকে, বুঝতে পেরেছো। এবং এটাই কিন্তু মহাকাশ, অর্থাৎ এক্সোস্ফিয়ার স্তরটা কিন্তু মহাকাশের অন্তর্গত হয়ে যাচ্ছে। তাহলে এই গেল তোমার আমাদের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে ধারণা। এবার দেখো কতগুলো প্রশ্নের উত্তর আমাদেরকে জানতে হবে। যেমন ধরো ট্রপোস্ফিয়ারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে কেন। আচ্ছা, আমি তার আগে দেখো এখানে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসটা আছে সেটা আরও একবার তোমাদের সঙ্গে ভালো করে আলোচনা করে দিতে চাই। তো তোমাদের যদি সুবিধা হয় তাতে দেখো এখানে ট্রপোস্ফিয়ার কোনটাকে বলছে। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম ট্রপোস্ফিয়ার। বিস্তার কি, এটা তোমার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, বুঝতে পারছো। অর্থাৎ মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সমান বিস্তৃতি এর নেই। এটা তোমাদের বইয়ে সেভাবে দেওয়া নেই, যার জন্য আমি এটা অন্যভাবে আবার একবার বলে দিচ্ছি। বৈশিষ্ট্য কি, এই স্তরে প্রতি কিলোমিটার বা প্রতি 1000 মিটার উচ্চতার সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার বলা হয়। 2 নম্বর কি বলছে, প্রায় 75%
70% বায়বীয় উপাদান তোমার এই স্তরে থাকে। 3 নাম্বার কি, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তাহলে এইখানে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল যে তোমার ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন। তার উত্তর কিন্তু এরকমভাবে দিতে হবে যে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। 4 কি বলছে যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ, অর্থাৎ ট্রপোস্ফিয়ারটা যেখানে শেষ হচ্ছে সেটাকে বলা হয় পজ। মানে কি, পজ মানে দাঁড়িয়ে যাওয়া, ঠিক আছে। তো ট্রপোপজ মানে কি, ট্রপোপজের শেষ হওয়া। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার কোনটাকে বলছে ট্রপোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপজের ওপরে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এবং এই স্তরের বৈশিষ্ট্য কী কী আছে বলছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে, ঠিক আছে। এখানে তোমার মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলে। এই কারণে বিমানগুলি এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলা হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু এই যে বিমানগুলো আছে এগুলো কিন্তু তোমার যাওয়া আসা করছে। এরপরে দেখো মেসোস্ফিয়ার কোনটাকে বলছে ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার। তাহলে এরপরে 30 কিলোমিটার যোগ হয়ে 80 কিলোমিটার পর্যন্ত হচ্ছে মেসোস্ফিয়ার। বৈশিষ্ট্য কি, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলা হয়। তারপরে দেখো আছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 300 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। হ্যাঁ, বিস্তার 80 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। বৈশিষ্ট্য কি, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। 2 হচ্ছে এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশকে কিন্তু কালো দেখায়। 3 হচ্ছে এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। 4 হচ্ছে এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। 4 হচ্ছে অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাই এখানে যেহেতু অতিবেগুনি রশ্মি আছে তাই কি হচ্ছে সূর্যের তাপটাকে শোষণ করে এবং এখানে কিন্তু তাপমাত্রা খুব বেড়ে যায় 200 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের উপর স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার কত, এটা প্রায় 300 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য কি, এখানে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। সবশেষে আছে দেখো ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ু স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। এর বিস্তার হচ্ছে 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। বৈশিষ্ট্য, এই স্তরের বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, যেটা বায়ুমণ্ডলকে তোমার ধরে রাখে। বুঝতে পেরেছ? তাহলে এই গেল তোমার আমাদের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে ধারণা। এবার দেখো প্রত্যেকটা স্তরের উপরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যেমন ধরো ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন, এটা সম্পর্কে আমি আলোচনা করে দিলাম। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি প্রশ্ন আছে যে ওজোন গ্যাসের গুরুত্ব। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের তোমার কালারটা কি গো, বেগুনি, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার যেমন নীল, স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু হচ্ছে বেগুনি। এবং এখানে ওজোন গ্যাসের জন্যই কিন্তু এটা বেগুনি রঙের হয়ে থাকে। এবং এইখানে যে ওজোন গ্যাস আছে তার গুরুত্বটা কি, এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে ওজোন গ্যাসের গুরুত্ব কি, দেখো ওজোন গ্যাস আমাদের সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেখান থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। তাহলে ওজোন স্তর হলো পৃথিবীর রক্ষা কবচ। এই স্তর রক্ষা কবচের ক্ষতি হলে পৃথিবীর প্রাকৃতিক যে তোমার পরিবেশ আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ওজোন স্তরটার গুরুত্বটা কি আমরা প্রথমে জানবো যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করা। সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর শোষণ করে নেওয়ায় তা ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। এর ফলে চর্ম ক্যান্সার, চোখে ছানি পড়া প্রভৃতি দুরারোগ্য রোগের প্রকোপ থেকে মানুষ রক্ষা পায়। আর 2 নম্বর কি, তাপমাত্রা নিয়ন্ত্রণ। অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে ওজোন গ্যাসের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই ওজোন গ্যাসের স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। এরপর দেখো ওজোন গ্যাসের ক্ষতি হচ্ছে, এর ফলে কি হবে, তাহলে আমাদের যে অদূরদর্শী কাজের ফলে কি হচ্ছে জানো তো, এই ওজোন স্তর কিন্তু ক্ষতি হচ্ছে, যেখান থেকে আমরা ওজোন হোলের তোমার ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। তো এর ফলে কি হবে, এক হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি সহজেই পৃথিবীতে এসে পৌঁছাবে। এর ফলে মানুষের ত্বকের ক্যান্সার, চোখের ছানি পড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। 2 হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধি বিকাশ ব্যাহত হবে। 3 হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিল হ্রাস পাবে, ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে। 4 হচ্ছে অতিবেগুনি রশ্মির আগমনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ও ত্বরান্বিত হবে। আর 5 হচ্ছে কি, জলচক্র বিঘ্নিত হবে ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। তাহলে এই হচ্ছে তোমার ওজোন স্তরের গুরুত্ব এবং ক্ষতি হলে তার ফল। এবার দেখো
ওজন গহ্বরটা কী, তাহলে আমাদেরকে কিন্তু এবারে ওজন গহ্বর জিনিসটা জানতে হবে। ওজনের ক্ষয় থেকে কিন্তু ওজন গহ্বরটা আসছে। তাহলে ওজন হোল বলছে যখন ওজন স্তর কোনো স্থানে ওজন গ্যাসের ঘনত্ব 200 ডবসন ইউনিটের নিচে নেমে আসে তখন তাকে তখন ওজন স্তরের ওই স্থানকে ওজন গহ্বর বলা হয়। তাহলে ওজন গ্যাসের যে ইউনিট সেটাকে কিন্তু ডবসন ইউনিটে প্রকাশ করা হয়, ঠিক আছে, ওজনের গ্যাসের ঘনত্বর ইউনিটটা। তো যখন এটা 200 ইউনিটের নিচে নেমে যায় তখন সেই স্থানটিকে বলা হচ্ছে ওজন গহ্বর। সৃষ্টির কারণ কি বলছে যে রেফ্রিজারেটর, এসি প্রভৃতি থেকে নির্গত সিএফসি, কারখানা থেকে নির্গত সালফেট কণা, জেট বিমান থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলের ওজন স্তরকে ধ্বংস করায় ওজন গহ্বর সৃষ্টি হচ্ছে। ফলাফল কি বলছে ওজন গহ্বর সৃষ্টির ফলে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছাবে এবং জীবকুলের বিনাশ ঘটাবে। আবিষ্কার কে করেছে বলছে বিজ্ঞানী ফরম্যান সর্বপ্রথম 1980 খ্রিস্টাব্দে আন্টার্কটিকায় ওজন গহ্বর আবিষ্কার করেন। তাহলে এই হচ্ছে তোমার ওজন গহ্বর সম্পর্কে ডেফিনেশন। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন। তাহলে দেখো আমরা যখন ওজন স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে পড়ছিলাম তখন আমরা জানলাম যে বিমান এবং জেট বিমানগুলো কিন্তু ওজন স্তরের মধ্য দিয়ে আসে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে আসে। তার কারণ এখানে কিন্তু তোমার বায়ু চলাচলটা কিন্তু সেভাবে করে না, যার জন্য এখানে জেট বিমানগুলি যাওয়া আসা করে। তাহলে এইটাকে তার জন্য কিন্তু শান্তমণ্ডল বলা হয়, ঠিক আছে। বা আরেকটা প্রশ্ন আসতে পারে যে জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে কেন। বলছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় কণা, ধূলিকণা, জলীয় বাষ্প থাকে না বললেই চলে। ফলে এখানে ঝড় বৃষ্টি জাতীয় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না। তাই বায়ুমণ্ডলের এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। শান্ত অবস্থা বিরাজ করার জন্যই জেট বিমানগুলির পক্ষে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করা সুবিধাজনক হয়। তাহলে এটাই হচ্ছে তোমার এটার উত্তর। এরপরে দেখো আমরা চলে আসবো স্ট্র্যাটোস্ফিয়ার হলো, এরপরে আমরা চলে আসবো মেসোস্ফিয়ার স্তর। তাহলে মেসোস্ফিয়ার স্তরে কিন্তু তোমার যেটা জানার যে এটা তোমার এই স্তরে তোমার 80 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বাড়ে এবং এটা তোমার কালো রঙের, মানে যে আকাশ কালো রঙের হয়ে যায়। এবং এরপরে তোমার থার্মোস্ফিয়ারের পরে আমাদের যেটা আছে থার্মোস্ফিয়ার স্তর। থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এখানে তো তোমার তো জানো বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে পৌঁছায়, এটাই হচ্ছে এর গুরুত্ব। তাহলে এই কতগুলো বিষয় কিন্তু আমরা জানলাম। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের গুরুত্ব, ঠিক আছে। বায়ুমণ্ডল না থাকলে কি হতো, অর্থাৎ এখানে কিন্তু বায়ুমণ্ডলের গুরুত্বটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে কি বলছে যে পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। বাতাস, উদ্ভিদ, প্রাণী কেউই বেঁচে থাকতে পারতো না। সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর দিনের রাতে মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে কিন্তু সূর্যের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। তাহলে দেখো বায়ুমণ্ডল আছে বলেই কিন্তু কি বলতো, যখন সূর্য উদয় হয় তখন যেমন ধীরে ধীরে পৃথিবী গরম হয়, আবার একই রকমভাবে যখন অস্ত যায় তখন কিন্তু ধীরে ধীরে সেটা কিন্তু ঠান্ডা হয়। যদি বায়ুমণ্ডল না থাকলো তাহলে হঠাৎ করে গরম হতো আর জীবের অস্তিত্ব থাকতো না, আবার যখন হঠাৎ করে ঠান্ডা হয়ে যেত সেটাও কিন্তু মানুষ সহ্য করতে পারতো না। শুধু মানুষ নয়, সমস্ত জীবকুল আর কি। এবার দেখো প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে। তাহলে দেখো আমাদের পৃথিবীর দিকে কিন্তু ওই যে উল্কা বলে যে জ্যোতিষ্কটা আছে সেই জ্যোতিষ্ক কিন্তু প্রায় 10,000 পৃথিবীর দিকে ছুটে আসছে প্রতিদিন। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে এইগুলো আমাদেরকে ঠোকা লেগে আমাদের পৃথিবীতে বাঁচাটা অসম্ভব করে দিত। আমরা কিন্তু পৃথিবীর ওপরে সহজ জীবনযাপন করতে পারতাম না। তাহলে এটা থেকে আমাদেরকে কে রক্ষা করছে? বায়ুমণ্ডল। এটা কি হচ্ছে, পৃথিবীকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। তাহলে এই কতগুলো গুরুত্ব সম্পর্কে তোমরা জানতে পারলে এগুলো লিখবে। এরপরে দেখো এখানে বিশ্বভরা প্রাণ বলে একটা কথা বলেছে। তো বিশ্বভরা প্রাণ কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? এই যে তোমার আমাদের যে বায়ুমণ্ডল সেটা যেমন একদিকে তাপমাত্রাকে জীবের বসবাসের পক্ষে উপযুক্ত করে রেখেছে, একই রকমভাবে বসবাসের পক্ষে যে উপযুক্ত করে রেখেছে যার জন্য বিশ্বভরা প্রাণের সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে এখানে লেখা আছে। দেখো বলছে মহাবিশ্বে অসংখ্য গ্রহ তারার মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা এই পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবী কিন্তু চিরকাল এখনকার মতো ছিল না। প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। স্থল, জল, বায়ুমণ্ডল কিছুই ছিল না। ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। এই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে। পৃথিবীর বাইরে অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি করে, কিন্তু ভিতরের অংশ উত্তপ্ত অবস্থাতেই থেকে যায়।
তাহলে এই যে তোমার উত্তপ্ত অবস্থায় আছে বলেই কিন্তু এখন যে অগ্নুদ্গম হয়, যে ভূমিকম্পগুলো হয়, সেটা কিন্তু এই উত্তপ্ত অবস্থায় থাকার একটা করে নিদর্শন। ঠিক আছে, তাহলে দেখো আমি বায়ুমণ্ডল সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পারলে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শিলামণ্ডল সম্পর্কে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।